এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনীয় বাহিনীর হাতে দখলকৃত গ্রামে নিহত 22। 3 ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও 90 ফিলিস্তিনি। রাশিয়াকে রুখতে যুদ্ধ বিমান মোতায়েন করছে জাপান। ওয়াশিংটনে হেলিকপ্টার উড়োজাহাজ দুর্ঘটনায় সাবেক প্রশাসনকে দুষলেন ট্রাম্প। সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়দা ঘনিষ্ঠ নেতা নিহত। ভারতে মোদী সরকার হঠাৎ অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে কেন? ইউক্রেনীয় বাহিনীর হাতে দখলকৃত গ্রামে নিহত 22। মস্কো শুক্রবার ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে রাশিয়ার দখলে থাকা একটি গ্রামে 22 জনকে হত্যার অভিযোগ এনেছে। নিহতদের মধ্যে 8 জন নারীও ছিলেন, যাদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। গত আগস্টে আকস্মিক আক্রমণের মাধ্যমে ইউক্রেন পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলের বেশ কয়েকটি সীমান্তবর্তী বসতি নিয়ন্ত্রণে নেই। তারা বলেছে এখনো প্রায় 2000 বেসামরিক নাগরিক দখলকৃত এলাকায় বসবাস করছে। তবে রাশিয়া ইতিমধ্যে কয়েকটি শহর পূর্ণ দখল করেছে। এর আগে রাশিয়ায় তদন্ত কমিটি 19 জানুয়ারি জানিয়েছিল তারা ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থান রাশকুয়ে পরেছনোয় গ্রামে অন্তত 7 জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনা তদন্ত করছে। এবার সংস্থাটি শুক্রবার জানায় তারা এখন ওই গ্রামে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 22 জন বাসিন্দাকে হত্যার অভিযোগ তদন্ত করেছে। এছাড়া তদন্ত কমিটি বলেছে নিহতদের মধ্যে 8 জন নারী ছিলেন, যাদের ধর্ষণের পর হত্যা করা হয়। 3 ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও 90 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকাল শনিবার 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। খবর আল জাজিরার। বন্দীদের মধ্যে 9 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং 81 জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন। এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস 3 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে যাদের শনিবার মুক্তি দেওয়া হবে তারা হলেন উফার কারদেরন, কেথ সিগেল এবং ইয়ারডেন বিবাস। চুক্তির প্রথম ধাপ 42 দিন স্থায়ী হবে। এ সময় আনুমানিক 1700 থেকে 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। হামাস বৃহস্পতিবার গাজা থেকে 3 ইসরায়েলি ও 5 থাই জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েল 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রসঙ্গত 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় 47,400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়াকে রুখতে যুদ্ধ বিমান মোতায়েন করছে জাপান। শুক্রবার টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র জানিয়েছেন রাশিয়ার বেমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপানও যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত করেছি যে রাশিয়ান সামরিক বোমারু বিমান এবং যুদ্ধ বিমান গতকাল ওখোটস্ক সাগর এবং জাপান সাগরের গভীর সমুদ্রের উপর দিয়ে উঠছে এবং আমরা এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের যুদ্ধ বিমান মোতায়েন করেছি। তিনি বলেন, এই উড়োজাহাজের উদ্দেশ্য কী ছিল তা স্পষ্টভাবে বলা কঠিন, তবে রাশিয়ার সামরিক বাহিনী জাপানের আশেপাশের এলাকায় ক্রমাগত সক্রিয় রয়েছে। টোকিও অতীতে কূটনৈতিক পথে মস্কোর কাছে বিষয়টি উত্থাপন করেছে। আঞ্চলিক আকাশ সীমায় অনুপ্রবেশের বিষয়টিও রয়েছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। হায়াশি বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং আকাশ সীমা অনুপ্রবেশের বিরুদ্ধে টহল এবং প্রতিক্রিয়া জানাতে যথাসাধ্য চেষ্টা করব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে, জাপান সাগর এবং ওখোটস্ক সাগরের 2 দূরপাল্লার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়েছে। রাশিয়ান মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে 2টি টোপোলে 95 বিমান 8 ঘন্টাও বেশি সময় ধরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ওয়াশিংটনে হেলিকপ্টার উড়োজাহাজ দুর্ঘটনায় সাবেক প্রশাসনকে দুষলেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট এবং একটি মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর কাউকে জীবিত পাওয়া যায়নি। 2001 সালের পর সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা ছিল এটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন বলে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 14 জন এখনও নিখোঁজ রয়েছেন। সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি বিশেষ দায়িত্ব কনসুলার ইন চিফ গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস রুমে সেই দায়িত্ব পালন করতে দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কনসুলার ইন চিফ এর প্রচলিত বাংলা না থাকলেও প্রধান সান্ত্বনাদাতাকারী ব্যক্তি হিসেবে একে বর্ণনা করা যেতে পারে। সংকটের মুহূর্তে জনগণকে সান্ত্বনা ও আশ্বাসের বাণী শোনানো তার কাজ। সেখানে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় সমবেদনা প্রকাশ করলেন ট্রাম্প। তিনি বলেন, পুরো দেশ শোকাহত। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতায় সাড়া দেয়া ব্যক্তি ও ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প। সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়দা ঘনিষ্ঠ নেতা নিহত। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার উত্তর পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল কায়দা সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ব্যবহৃত ও দুর্বল করা চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বিমান হামলায় হরুরাস আল দিন গোষ্ঠীর মোহাম্মদ সালাহ আল জাবির নিহত হয়েছেন। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সিরিয়ার বর্তমান সরকারও কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিন ধরে সিরিয়ায় সন্ত্রাসী দমনে নামে সামরিক অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন নেতা আহমেদ আল শারাও এখনও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায়। ভারতে মোদী সরকার হঠাৎ অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে কেন? মসজিদ মাজার সহ মুসলমানদের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করতে বিতর্কিত ওয়াকফ বিল সংসদের বাজেট অধিবেশনে পেশ হতে চলেছে। এরই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার আনতে চলেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, যাতে বিদেশ থেকে এ দেশে অবৈধভাবে আসা নাগরিকদের স্রোত নতুনভাবে নিয়ন্ত্রণ করা যায়। বিরোধী মহলের শঙ্কা, ভারতে বসবাসকারী অবৈধভাবে আসা মুসলমানদের চিহ্নিত করা ও অবৈধভাবে আসতে চাওয়া মানুষজনকে ঠেকাতে এই উদ্যোগ। ধারণা করা হচ্ছে এই আইন প্রণয়ন হলে ব্রিটিশ আমলে আনা ফরেনার্স অ্যাক্ট 1946, পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যান্ড 1920 ও রেগুলেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939 বাতিল করা হবে। নতুন আইনের আওতায় ওই পুরনো আইনগুলোর অন্তর্ভুক্তি ঘটানো হবে। সংসদের বাজেট অধিবেশন আজ শুক্রবার শুরু হয়েছে। সেই অধিবেশনে পেশ করা হবে মোট 16টি বিল। ওয়াকফ বিল ও ব্যাংক আইন সংশোধন বিল যে সরকার এই অধিবেশনে পাশ করতে চায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সবার নজর এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল নিয়ে যা প্রস্তাবিত 16টি বিলের তালিকায় রাখা হয়েছে।